শর্ট টেক্সট ডাটা টাইপে কখন হবে? ভালো করে খেয়াল করুন। শর্ট টেক্সট ডাটা টাইপে কখন হবে? যখন কোনো একটা নামকে আমরা সংক্ষিপ্ত আকারে পাবো। সংক্ষিপ্ত আকারে বলতে 255 ক্যারেক্টারের ভিতরে পাবো। ঠিক আছে? ক্যারেক্টার কি বুঝেন তো? ক্যারেক্টার কি বুঝেন? হ্যাঁ, শব্দ। সিঙ্গেল একটা শব্দ। ঠিক আছে? তো এই 255 ক্যারেক্টার পর্যন্ত আপনি শর্ট টেক্সট ইউজ করতে পারবেন। যেমন ধরেন স্টুডেন্ট নেম, এমপ্লয়ি নেম, ফাদার নেম, মাদার নেম, এগুলো কি সব শর্ট আকারে হয় না? ছোটো ছোটো আকারে। 255 ক্যারেক্টার কিন্তু আবার কমও না, অনেকখানি কিন্তু, তাই না? তো এরকম ছোট ছোট যে নামগুলো আছে টেক্সট রিলেটেড, সেখানে আমরা শর্ট টেক্সট করে রাখবো। ওকে? আচ্ছা, লং টেক্সট কখন করবো? যখন 255 ক্যারেক্টারের উপরে চলে যাবে, সেটা আপনার 2 জিবি পর্যন্ত হতে পারে, হিউজ পরিমাণ ডাটা এখানে রাখা যাবে। ঠিক আছে? তো এই ডাটাগুলো আমরা লং টেক্সট হিসেবে রাখবো। যেমন যদি একটা উদাহরণ দিই, মনে করেন আপনার লং টেক্সটে একটা অ্যাড্রেস লিখতেছেন, অ্যাড্রেসটা না লেখা পর্যন্ত আপনাকে বুঝতে পারবেন এটা শর্ট টেক্সট হবে না লং টেক্সট হবে। এই জন্য আমরা ম্যাক্সিমাম টাইমে লং টেক্সট দিয়ে রাখবো। হ্যাঁ, কারণ দেখবেন অনেক সময় আমাদেরকে যখন অ্যাড্রেস লিখতে যায়, যাদের অ্যাড্রেসটা একদম অনেক ভিতরে, তাদের গ্রামের নাম, মহল্লার নাম, ওয়ার্ডের নাম, তারপরে কোন ইউনিয়নের নাম, থানার নাম, উপজেলার নাম, জেলার নাম, বিভাগের নাম লিখতে হয়, তাই না? তো এত কিছু যখন লিখতে হয়, তখন আমরা কিন্তু আর সাথে সাথে শর্ট টেক্সট চেঞ্জ করতে পারবো, লং টেক্সট চেঞ্জ করতে পারবো। এই জন্য আমরা সবসময় অ্যাড্রেসের জায়গায় লং টেক্সট। হ্যাঁ, আচ্ছা, তারপরে আছে নাম্বার। নাম্বারটা আমরা কখন ইউজ করবো? নাম্বারটা আমাদের কিন্তু নাম্বার কত পর্যন্ত? বয়স 0 থেকে 9 পর্যন্ত কয়টা সংখ্যা বলেন তো? 10টা। 10টা সংখ্যা। তো এই 10টা সংখ্যা পর্যন্ত আপনি নাম্বারটা নিতে পারবেন। ঠিক আছে? তো এই 10টা সংখ্যায় নাম্বারটা নিতে গেলে আমি যদি আপনাকে বলি যে আপনি 110 কোটি লেখেন, তখন কি লিখতে পারবেন? 110 কোটি কয় ঘরে যায় জানেন? 13 ঘরে যাচ্ছে। আপনি কিন্তু লিখতে পারবেন না। আপনি যদি ফোন নাম্বার লিখতে বলি, ফোন নাম্বার কি নাম্বার না? ফোন নাম্বার কয় সংখ্যা? 11 সংখ্যা। লিখতে পারবেন? লিখতে পারবেন। তখন আমাকে এই সংখ্যাগুলো খেয়াল করতে হবে আসলে কত সংখ্যার আমাকে লিখতে বলতেছে। ওকে? তো এখানটাতে নাম্বারের ক্ষেত্রে 2টা শব্দ থাকে, একটা নাম্বার, একটা লার্জ নাম্বার। যেমন শর্ট টেক্সট, লং টেক্সট। যদি আপডেট থাকে, মানে 16-র পর থেকে আপডেট থাকে, যেমন আমারটা যদি আপডেট থাকে, আপনারা ওই যে দেখেন লং লার্জ নাম্বার বলে লেখা আছে, এই যে লার্জ নাম্বার, এখানে আপনারা নিতে পারবেন। যদি এখন নাম্বারটা ইউজ করতে না পারি, তাহলে আমরা এখানে কি করতে পারি? যেমন ফোন নাম্বারের ক্ষেত্রে আমার 11টা সংখ্যা ধরতে হয়। এই 11টা সংখ্যা আমার একটু ভালো করে খেয়াল করেন। 11টা সংখ্যা, এই যে সংখ্যা কি? সংখ্যা ক্যারেক্টার না? হ্যাঁ, তাহলে আমরা এখানে কি করতে পারি বলেন তো? ফোন নাম্বারের ক্ষেত্রে বিশেষ করে লার্জ নাম্বার। তাহলে আমরা এখানে কি করতে পারি? এখানে কিন্তু আমরা শর্ট টেক্সটটা ইউজ করতে পারি, তাই না? কারণ আমার এটাও তো একটা ক্যারেক্টার। তো আপনি কিন্তু সব জায়গায় করবেন তা কিন্তু হবে না। বুঝতে পারছেন? আপনি এই নাম্বারে, আমরা জানি যে নাম্বারগুলো মূলত হিসাব নিকাশ কাজের জন্য ইউজ করা হয়। আপনি কি শর্ট টেক্সট হিসাব নিকাশ করতে পারবেন? পারবেন না। আমি এই জন্য বলবো যে ফোন নাম্বার যখন আমার 11টা, তখন আমি ফোন নাম্বারটাকে নিয়ে আসার জন্য, 11টা ক্যারেক্টার ইউজ করার জন্য আমি শর্ট টেক্সটটাকে একটু হেল্প নিতে পারি। বুঝতে পারছেন আমার কথা? আচ্ছা, তাহলে আমার নাম্বারটা ক্লিয়ার? হ্যাঁ, ওকে। এবার আসুন ডেট অ্যান্ড টাইম। ডেট অ্যান্ড টাইম কখন আমরা ইউজ করব? যখন ডেট অ্যান্ড টাইম রিলেটেড কোনো শব্দ আমাকে লিখতে হয়। যেমন আপনার জয়নিং ডেট, রেজিগনেশন ডেট, আপনার হচ্ছে জন্ম তারিখ, মৃত্যু তারিখ, তাই না? এরকম ডেট রিলেটেড যারা আছে, যে কাজগুলো আছে, সেই কাজগুলো অবশ্যই আমাকে পাশে ডেট অ্যান্ড টাইম উল্লেখ করে দিতে হবে। ঠিক আছে? যদি ডেট অ্যান্ড টাইম উল্লেখ না করেন, আমরা কোনো কিছুতে লিখতে পারবেন না। বুঝতে পারছি? আচ্ছা, এরপরে আসি কারেন্সি। কারেন্সিটা নাম্বারটা কিন্তু একই জিনিস, কারণ কারেন্সিও আমাকে নাম্বারই দিবে, 0 থেকে 9 পর্যন্ত নাম্বারই দিবে। বাট কারেন্সি একটু ভিন্ন কেন? কারেন্সি একটা ভিন্ন হচ্ছে, আমরা যখন ইন্টারন্যাশনালি কোনো হিসাব নিকাশ করবো, তখন আমাদের সামনে কি দরকার হয়? কারেন্সি, সাইন দরকার হয়, তাই না? টাকার সাইন দরকার হয়। এই সাইনটা ইউজ করার জন্য কারেন্সি ইউজ করা হয়।
যেমন বাংলাদেশের সাইন, টাকার সাইন কি ট, তো তো আর বাংলাদেশ ডলারের সাইন কি এস দিয়ে একটা কাটা, জি। তারপর দেখা যায় যে আপনার রুপির সাইন কি আর এর মধ্যে দিয়ে একটু উল্টা করা। জি ঠিক আছে, স্যার। এই যে সাইন রিলেটেড নিয়ে যখন আমরা হিসাব নিকাশ করবো, যখন আমরা ইন্টারন্যাশনালি ভাবে নিয়ে করব, যখন আমার কোনো একটা সাইন দরকার হবে কোনো কিছুর সামনে, তখন হচ্ছে আমরা কারেন্সি। ঠিক আছে, যদি আমরা নর্মালি বাংলাদেশি ভাষায় যদি আমরা হিসাব নিকাশ করি তাহলে আমার নাম্বার নিলে যাবে। ওকে, আর যখন আমার ইন্টারন্যাশনালি ভাবে আমি যোগ করবো বা আমার সামনে কোনো একটা সাইন দরকার হচ্ছে, তখন আমরা এই কারেন্সি দেব। ঠিক আছে, আচ্ছা, অটো নাম্বার। অটো নাম্বারটা হচ্ছে যে নাম্বারটা আপনার অটোমেটিকলি সিরিয়াল দিবে। যেমন আমরা অটোমেটিকলি ম্যাক্সিমাম ইউজ করি কোনটা, এসএল নাম্বারটা, সিরিয়াল নাম্বার, তাই না? আপনাকে হাতে লিখতে হবে না, অটোমেটিকলি দিতে থাকবে। আপনি যদি রোল নাম্বারও যদি দেখা যায় যে 1 থেকে শুরু হয়েছে, অটোমেটিকলি দিতে থাকবে। জি ঠিক স্যার। আছে, মানে এক কথা অটোমেটিকলি কোনো নাম্বার নিয়ে আসার জন্য আমরা অটো নাম্বারটা ইউজ করি। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, ইয়েস নো। ইয়েস নো আমরা সবাই জানি যে হা বোধক না বোধক আমাদের কিছু প্রশ্ন থাকে, তাই না? জি স্যার। হা বোধক না বোধক যে ধরনের প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নের পাশে আমরা ইয়েস নো ইউজ করি। যেমন আপনি বিবাহিত কিনা হইতে পারে, তাই না? বা এরকম লেখা থাকতে পারে আপনি নিকৃষ্টি কিনা, তাই না? থাকতে পারে হ্যাঁ বা না। ওকে, তারপরে হচ্ছে আপনার কোটা যেন বিভাগীয় কোটা আছে কিনা, হ্যাঁ বা না। এই যে আবোধক না বোধক এই ধরনের যদি কোনো কোশ্চেন থাকে, সেক্ষেত্রে আমাকে ইয়েস বা ইউজ করতে হবে, কোনোটা অন্য কিছু ইউজ করলে হবে না। ওয়েলি অবজেক্ট। ওয়েলি অবজেক্টটা হচ্ছে বিভিন্ন জিনিসকে এক জায়গা করে রাখার জন্য। যেমন আপনি কোনো একটা বড় প্যারাগ্রাফ লিখছেন বা কোনো একটা 2 পেজের সিভি লিখছেন, আপনার অনেকগুলো ছবি এক জায়গায় রাখতে চাচ্ছেন, তো এই ধরনের অনেকগুলো তথ্য মানে অনেক বেশি তথ্যকে একসঙ্গে রাখার জন্য এই ওয়েলি অবজেক্টটা ইউজ করা হয়। পরে এখান থেকে নিয়ে নিয়ে আপনার যখন যেটা কাজ করা দরকার সেটা কাজ করতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্কটা কি? হাইপার লিঙ্কটা হচ্ছে কোনো একটা লিঙ্ক তৈরি করা। ঠিক আছে, যেমন আমি একটা লিঙ্কে ক্লিক করে যাতে আমার অন্য সেই পেজে সে রূপান্তর করতে পারে, পাঠাইতে পারে। যেমন একটা ওয়েবসাইট হইতে পারে, তাই না? ওয়েবসাইটের লিঙ্ক দিলে সেই লিঙ্কের উপর ক্লিক করলে যাতে আমাকে ওয়েবসাইট নিয়ে যেতে পারে। আমাকে জিমেলের অ্যাড্রেস হইতে পারে, আমার ধরেন যে ফেসবুকের যেমন সোশ্যাল মিডিয়ার যে কোনো সোশ্যাল মিডিয়ার আপনার লিঙ্ক হইতে পারে। এই লিঙ্কগুলা আমরা এখানে ইউজ করতে পারি হাইপার লিঙ্ক। ঠিক আছে, আচ্ছা, তারপর সে অ্যাটাচমেন্ট আর ওয়েলি অবজেক্ট দুইটা একই জিনিস, কিন্তু ওয়েলি অবজেক্ট একটু বড় জিনিস, অ্যাটাচমেন্ট একটু ছোট জিনিস। যেমন নাম্বার এবং লার্জ নাম্বার ছিল বা শর্ট টেক্সট লং টেক্সট ছিল। ঠিক আছে, অ্যাটাচমেন্টে আমরা কি করতে পারি? অ্যাটাচমেন্টে সাপোজ আমরা সিঙ্গেল এক পেজে একটা সিভি রাখতে পারি, আমরা সবার জন্য ছবি রাখতে পারি। কারণ আমরা ফর্ম যখন দিব, দেখেন আমরা যখন অ্যাডমিট কার্ড পান, যে পরীক্ষা দিতে গেলে বোর্ডে পরীক্ষা দিতে গেলে অ্যাডমিট কার্ড যখন পান, আপনাকে অ্যাডমিট কার্ডের ছবি সহ আসে না? বা কোনো ফর্ম যদি আপনাকে দেয় কোনো একটা কোচিং সেন্টার, সেই কোচিং সেন্টারে দেখবেন আপনার ছবি সহ দেয়। ঠিক আছে, আপনারা যারা হচ্ছে গাড়ির লাইসেন্স করেন বা আইডি কার্ড করেন, সবারই কি দেয়? ছবি সহ দেয় না? এই ছবিগুলো ইউজ করার জন্য এই অ্যাটাচমেন্টগুলো ইউজ করা হয়। ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে আছে ক্যালকুলেটর। আমরা তো ক্যালকুলেটর জানি যে এটা একদম সিম্পল, হিসাব নিকাশ করার জন্য ইউজ করা হয়, তাই না? নাকি এর বাজার কোনো কিছু ইউজ করা হয় না? ওকে, লুক আপ উইজার্ড। লুক আপ উইজার্ডটা কি? লুক আপ উইজার্ডটা হচ্ছে বিষয় ভিত্তিক কোনো একটা জিনিসকে তুলে ধরা। যেমন আমার এখানে দেখেন ফিল্ড নেম ডাটা টাইপ, এটা একটা বিষয়, তাই না? এই বিষয়ের উপরে আমার এখানে অ্যারো বাটনে ক্লিক করার পরে আমার কিন্তু বেশ কিছু বিষয়ভিত্তিক তথ্য আমাকে সামনে দিয়ে দিচ্ছে, তাই না? আপনি এখান থেকে কি এই ঘরটাতে সবগুলা নিতে পারবেন না? যে কোনো একটাতে দরকার সেটার উপর ক্লিক করে আপনি নিতে পারবেন, তাই না? এইটাই হচ্ছে বলা হয় ড্রপ ডাউন কি তৈরি করা। হ্যাঁ, আর এই বিষয়ভিত্তিক ড্রপ ডাউন কি তৈরি করার কাজই করে হচ্ছে এই লুকআপ উইজার্ড। ঠিক আছে, যাতে আমার একটা জিনিস বারবার লিখতে না হয়, আমি জাস্ট ক্লিক করলে যাতে আমি জিনিসটা নিতে পারি। ঠিক আছে, এই কাজটা করে হচ্ছে এই লুকআপ উইজার্ড। এখন বলেন, সবগুলা বুঝাইলাম, এখন আপনারা বলেন, বলতে যদি বুঝতে না পারেন আমাকে বলেন, আবার আমি বলতেছি, আপনারা মনে মনে পড়েন।